কিন্তু কিন্তু আমি কিন্তু আমি দেখাও পাই না, কাউকে কাউকে দেখতে পাই না। নমস্কার। গল্প কবিতা এবং আমরা শোনাই বাংলা সাহিত্যের ক্লাসিক গল্প, যে গল্পে আছে শিকড়ের গন্ধ, মাটির স্পর্শ আর মানুষের কথা। হেডফোনটা পরে নিন, এবার গল্প শুরু হচ্ছে। যেখানে গল্প শুনে মন। আমি নিরুপমা দেব। যদিও দেবী বলতে আমার কোনোদিনই ভালো লাগে না, কিন্তু কি করব বলো, আমাদের সময় ওইসব পদবি টদবি বলার চল ছিল না গো। ইচ্ছে হতো বলি নিরুপমা ভট্টাচার্য, কিন্তু কিন্তু বলা হলো না। এবার আসল কথাটা বলি কেমন? তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো যে আমি মানুষটা মোটেই সুস্থ নই। কেমন আস্তে আস্তে কথা বলছি, তাই না? আসলে আমার শরীরটা না 2 বছর ধরে খুবই খারাপ। এখন আর বিছানা ছেড়ে উঠতে পারি না। যত জ্বর তত কাশি, তার উপর কাশির সঙ্গে রক্ত। এ বাড়িতে না ডাক্তার কবিরাজ দেখানোর কোনো চল নেই। এবারে সবাই জানে তো যে আমি আর বাঁচব না, তাই শুধু শুধু ডাক্তারের পেছনে পয়সা ঢালার তাদের কোনো ইচ্ছে নেই গো। জ্বর বাড়লে কবিরাজ একটা ওষুধ দিয়ে দেয়, তাতেই জ্বর চলে যায়। আবার কদিন পর নতুন করে জ্বর আসে। আসল কথাটা কি জানো? ওরা অপেক্ষা করছে সেই দিনটার জন্য। আমিও করছি অপেক্ষা, আমার ছুটির অপেক্ষা, আমার মুক্তির অপেক্ষা। দূর ছাই, কি যে সব আবল তাবল বলছি। আজকে আমার বড্ড কথা বলতে ইচ্ছে করছে গো। আমার কাছে কেউ আসে না তো, কথা বলবো কার সঙ্গে বলো? আসলে এই রোগটা ছোঁয়াচে তো, তাই ওরা কেউ এ ঘরে ঢোকে না। ওরা মানে আমার দেওর, যা, ওদের ছেলে, বউ, নাতি নাতনি, কেউ না। কি করে আসবে বলো? ক্ষয় রোগ বলে কথা, কি সোজা ব্যাপার তো নয়। শুধু দুবেলা খাবারটা আমার থালায় ঢেলে দিয়ে যায়।
এইবার এইবার একটু একটু আমার কথা বলি। কোনোদিন তো বলিনি কারুর কাছে, আজ বলি। যদি যদি আর কখনো বলতে না পারি, বলি। হ্যাঁ, আমি কিন্তু কলকাতার মেয়ে নই গো, মুর্শিদাবাদের মেয়ে। বিয়ে হয়েছিল কলকাতার টালিগঞ্জে। ওই বিয়ে যখন হয় তখন আমার 11 বছর হবে, ক্লাস 4-এ পড়তাম। আরও পড়ার ইচ্ছে ছিল গো আমারও, আমার আমার বাবারও। কিন্তু আমার শাশুড়ি বললেন, বউ যদি লেখাপড়াই করবে তাহলে সংসার দেখবে কে? ঠিক কথা, একেবারে ন্যায্য কথা। অতএব আর পড়া হলো না। আমি 11 বছরে রান্নাঘরে ঢুকে গেলাম। আমার 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 অত সাথে ছেলেবেলা পালিয়ে গেল অনেক দূরে। জন্মের শোধ আমার আমার শাশুড়ি খুব সুন্দর ছিলেন, জানো তো। একটু রোগা রোগা চেহারা, কিন্তু চেহারা রোগা রোগা হলে কি হবে, ভীষণ দাপট। বাড়ির সবাই ভীষণ ভয় পেত ওনাকে, শ্বশুর মশাইও। কেন তা তো জানি না গো, তবে ওদের দেখা দেখি না আমিও ভয় পেতে শুরু করলাম। উনি আমার বলে দিয়েছিলেন যে বউ মানুষকে সকলের আগে ঘুম থেকে উঠতে হয়, তা নইলে সংসারের ঘোর অকল্যাণ হয়। অতএব আমি ভোর 4টে ঘুম থেকে ওঠা অভ্যেস করতে লাগলাম। কষ্ট হতো, জানো তো, খুব কষ্ট হতো। কিন্তু ওই যে অকল্যাণ, তার ভয়ে তাড়াতাড়ি উঠতেই হতো। মনে পড়ে যেত আমার বাবা কেমন আদর করে আমার লক্ষ্মী মা, আমার সোনা মা বলে বলে আমার ঘুম ভাঙাতো। সব মনে পড়তো। আর না, দাওয়ায় বসে অন্ধকারে আমি খুব কাঁদতাম। বড্ড দেখতে ইচ্ছে করতো বাবাকে। কিন্তু আমার বাপের বাড়ি তো অনেক দূরে, রেলগাড়ি করে যেতে হয়, যাতায়াতে অনেক খরচ। তাই বাপের বাড়ি যাওয়া বন্ধ। বাবাই মাঝে মাঝে এসে দেখে যেত আমাকে। আরো অনেক কিছু বারণ ছিল গো এ বাড়িতে। আমার স্বামী কাজ ফেরত বাড়ি ফিরতে পারতেন না, কারণ মা বারণ করেছেন। বলেছেন সকাল সকাল বাড়ি ফেরার মানেই তো বউয়ের সঙ্গে কথা বলা, ছুতো খোঁজা। তাহলে তো বউয়ের কোনো কাজেই মন লাগবে না। তাই বন্ধুদের সঙ্গে গপ্প করে, নাটকের মহলা দিয়ে তারপর বাড়ি আসা। আর তারপর
খাওয়া দাওয়া হয়ে গেলে হ্যারিকেন নিভিয়ে চুপ করে শুয়ে পড়া, ব্যাস। ও, বলতে ভুলে গেছি গো, আমার স্বামী না অল্প বয়সে খুব ভালো থিয়েটার করতে পারতেন। অবশ্য আমি দেখিনি, শুনেছি। ওরা সবাই যেত দেখতে, আমি না। আমি গেলে বাড়ি দেখবে কে? ঠিক কথা, তো সবাই এক বাক্যে মেনে নিত, কেউ উচ্চবাচ্য করতো না, কারোর মনেও হতো না আমার কথা। রাত্রিরে খেতে বসে সবাই বলা বলি করতো উনি নাকি খুব ভালো নাটক করেছেন, মেডেলও পেয়েছেন। শুনতে শুনতে ঘোমটার আড়ালে চোখের জলে ভাসতাম আমি। তবে তবে হ্যাঁ, রাত্রির বেলা চুপি চুপি অন্ধকার ঘরে উনি আমায় ওনার থিয়েটারের গল্প বলতেন, পদ্য শোনাতেন, রবি ঠাকুরের পদ্য। খুব যে বুঝতাম তা নয়, তবে ভালো লাগতো। ছোটবেলায় ভাবতাম আমাদের যেমন 33 কোটি দেবতা আছে, রবি ঠাকুর তাদেরই একজন। ঠাকুর যে, ভাববো না বলো? পরে জানলাম ওটা হলো পদবী। এই যেমন ভট্টাচার্য, মুখার্জি, এইসব, ওনার হলো ঠাকুর পদবী, রবীন্দ্রনাথ ঠাকুর। নামটা শুনলেই কেমন ভক্তি হয়, আর ছবি দেখলে তো আরও হয়। আর আর যদি সামনে থেকে দেখতাম, কি জানি, তাহলে তাহলে বোধহয় মরেই যেতাম। আমার স্বামী কিন্তু একদিন দেখেছিলেন ওনাকে। সব বন্ধুরা মিলে একবার গিয়েছিলেন রবি ঠাকুরের বাড়ি, সেখানেই দেখেছে সবাই, প্রণামও করেছে। উনি বললেন, মানে আমার স্বামী বললেন যে প্রণাম করতে গিয়ে উনি নাকি কেঁদে ফেলেছিলেন। তা তো কাঁদবেই বলো, আমার তো শুনেই কান্না পাচ্ছিল গো। বাবা দাঁড়ো, বাবা দাঁড়ো, আগে একটু জল খাই। অনেকক্ষণ বক বক করছি, অভ্যেস নেই তো, গলাটা শুকিয়ে যাচ্ছে গো। দাঁড়াও আর একটু জল খাই। ও বাবা গো, বুকটা যে বড্ড ধড়ফড় করছে গো। ও বাবা গো, মা গো। আসলে আমার তো কথা বলাই হয় না। 24 ঘন্টা তো শুয়েই আছি। আজকাল আর বসেও থাকতে পারি না, মাথা ঘুরে যায়, হাত পা কাঁপে, আর জ্বর তো ছাড়েই না। আমার সর্বক্ষণের সঙ্গী থাকে
গরুকে বুক দেওয়ার পর একটু কথা বলি, হ্যাঁ, আর একটু কথা বলি। কি জানি গো, আর যদি কোনোদিন না বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, কি যেন বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীর কথা। উনি আমায় অন্ধকার ঘরে চুপি চুপি থিয়েটারের গান শোনাতেন গো। চন্দ্রগুপ্ত, শাহজাহান, বিল্লমঙ্গল, এইসব নাটকের গান। বেচারি মায়ের ভয় না জোরে গান গাইতেও পারত না। আমারও খুব গাইতে ইচ্ছে করতো জানো, কিন্তু আমারও তো সে এক অবস্থা, ভয়ে কাঁটা। আমি কিন্তু ছোটবেলায় বাপের বাড়িতে নেচে গান গাইতাম জানো। আমার বাবা আর মা বসে বসে দেখতো আর হাসতো জানো। কি গাইতাম এখন আর কি গাইতাম, এখন আর ভালো করে মনে নেই। তবে আজ আমাদের ছুটি। এই গানটা যে গাইতাম সেটা বেশ মনে আছে জানো। পরে শুনেছি এটা রবি ঠাকুরের গান। আজ কয়েকদিন ধরে একটা কথা আমার বারবার মনে পড়ছে। হয়তো কদিনের শরীরটা বড্ড বেশি খারাপ হয়েছে বলে তাই কথাটা বলি। হ্যাঁ, আমার স্বামী সেই অনেক দিন আগে আমায় একটি কবিতা শুনিয়েছিলেন, মুক্তি, রবি ঠাকুরের। তখন ছোট ছিলাম তো বুঝিনি কিছু জানো, কিন্তু ওই বউটার জন্যে না খুব কষ্ট হয়েছিল, খুব কষ্ট। আজ এত বছর পরে যখন আমি প্রতি মুহূর্তে পায়ের শব্দ শুনছি, যখন আমার শরীরে উঠে দাঁড়াবারও শক্তি নেই, তখন মনে হয় এ তো আমার কথাই লিখেছেন রবি ঠাকুর, ঠিক আমি। কিন্তু কেমন করে লিখেছেন? নিজে দুঃখ না পেলে কি কেউ অপরের দুঃখ বুঝতে পারে? আমারও তো ওই বউটার মতো বলতে ইচ্ছে করছে, ওরে তোরা কে আছিস, খুলে দে সব জানলা দরজা। ওরে আমায় একটু আকাশ দেখতে দে। কতদিন আমি আকাশ দেখি না। আমার আর ডাক্তারের দরকার নেই। এবার আমার ছুটি, একেবারে ছুটি। কবিতাটা পড়তাম, ভাবতাম একজন অসুস্থ মেয়ের কষ্টের কথা।
যন্ত্রণার কথা, বঞ্চনার কথা। একজন একজন পুরুষ মানুষ হয়ে রবি ঠাকুর কি করে জানলেন? পরে পরে আমার স্বামীর কাছে শুনেছি যে রবীন্দ্রনাথের এক মেয়ে নাকি শ্বশুর বাড়িতে খুব কষ্ট পেয়েছিল, আমার মতো অসুখ করেছিল, আমারই মতো। সেই শ্বশুর বাড়ির লোকেদের কি সাহস বলো, বলো কি সাহস! তা না হলে তারা রবি ঠাকুরের মেয়েকে কষ্ট দেয়। আচ্ছা আচ্ছা বলো তো, রবি ঠাকুর কেন জোর করে মেয়েকে নিজের কাছে নিয়ে আসেননি? কেন তাকে আগলে রাখেননি নিজের বুকের ভেতর? কেন কেন গো? সমাজের ভয়? কিন্তু তিনি তো রবি ঠাকুর। তার আবার কিসের ভয়? আমারও আজ বলতে ইচ্ছে করছে গো, রবি ঠাকুর, ওই যে কবিতায় তুমি বউটাকে মুক্তি দিয়েছ, তেমন করে আমাকেও মুক্তি দাও না গো। একেবারে আমি পালিয়ে যাই, ছুটে চলে যাই ওই বিশাল আকাশে, যেখানে আমার বাবা মা আমাকে বুকের ভেতর জড়িয়ে ধরার জন্যে দুহাত বাড়িয়ে বসে আছে। একবার গিয়ে ঝাঁপিয়ে পড়ি তাদের কোলে, মনের সুখে কাঁদি তিনজনে। তোমার পায়ে পড়ি রবি ঠাকুর, একবারটি আমায় পার করে দাও এই বাড়ির চৌকাঠ। দাও না গো রবি ঠাকুর, দাও না গো, আর যে আমি পারছি না। না না, আর আমি সত্যিই পারছি না। কিন্তু কথা বলতেছে খুব ইচ্ছে করছে, যা কোনোদিন মুখ ফুটে কাউকে বলতে পারিনি সেই কথা। কিন্তু শরীরে যে আর জোর নেই। আমার স্বামী তো অনেক আগেই চলে গেছেন। এই বাড়িতে যারা আছে তারা তো অসুখের ভয়ে এদিকে আসে না। একটাই মেয়ে আমার, তাকে ওই অসুখের ভয় না তার শ্বশুর বাড়ির লোকেরা এ বাড়িতে পাঠায়। কিন্তু আমি দেখাও পাই না, কাউকে দেখতে পাই না। তারও তো ছেলে পুলে আছে বলো, বাড়ি ভর্তি লোক, কিন্তু আমি দেখাও পাই না, কাউকে দেখতে পাই না।
আহ, আহ, আমি জানি ওরা সবাই অপেক্ষা করছে সেই দিনটার জন্যে, সেদিন খালি হয়ে যাবে এই ঘরটা। ডেটল ফিনাইল দিয়ে তাড়াতাড়ি ধুয়ে ফেলা হবে ঘর দোর উঠোন। কিন্তু ওদেরও পোড়া কপাল। দেখো আমি মোটেই মরছি না। আমি জানি প্রত্যেক দিন সকালে অনেক আশা নিয়ে ওরা আমার জানলা দিয়ে উঁকি দেয়, জানো তো। ভাবে হয়তো বা আমি বেঁচে নেই, কিন্তু আমি তো শেষ হচ্ছি না গো। আমি তো শেষ হচ্ছি না। ও বাবা, এ তো আবার রক্ত পড়ছে। পড়ুক, রক্ত পড়ুক। আর ওদের বলবো না। ওরা করুণ মুখে যাবে ডাক্তারের কাছে, একটা ওষুধ এনে ওই জানলাটা দিয়ে ফেলে দেবে। আমায় তো সেটা খেতেই হবে। না, আমি আর খাবো না। এবার মুক্তি চাই। মুক্তি। দমটা যেন বন্ধ হয়ে যাচ্ছে। এবার বোধহয় চুপ করতে হবে। আমার মনে হচ্ছে এবার বোধহয় কথা আমার ফুরলো। আমার স্বামীর পছন্দের একটা গানের কথা। খুব মনে পড়ছে গো। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। আমার মন যেখানে আপন মনে, কেউ তা মানে না। না গো, কেউ জানে না আমার মন কেন কাঁদে, কার জন্যে কাঁদে, কেউ জানে না। কেউ জানবার চেষ্টাও করেনি। কোনো দিন না। আর পাচ্ছি না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওরে, কে আছিস?
বৌমা, খোকন, একটু একটু জানলা দরজাগুলো খুলে দিয়ে জানা। আমি একটু পুজোর আকাশ দেখি, প্রাণ ভরে নিঃশ্বাস নি। না না, আর বুঝতে পারছি না, আর বুঝতে পারছি না। অনেক অনেক কথা বললাম, মনের সুখে বলেছি। এবার এবার শুয়ে পড়ি, শুয়ে পড়ি। কেমন হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল ছুটি। আহ, আহ, আমার আমার জীবন থেকে ছুটি, ছুটি। ছুটির বাঁশি বাজলো, বাজলো রে ওই নীল গগনে। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আর একটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।